হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সপ্রেস বুল বাংলা। আজকে আমরা শেয়ার মার্কেট কি সেই সম্পর্কে জানবো। আমরা এপিসোড 1-এ শুরু করছি হোয়াট ইজ শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটে কি এবং এনএসই, বিএসই, সেন্সেক্স, নিফটি এগুলো সম্পর্কে কি জানবো আমরা, এবং কিভাবে আমরা ইনভেস্ট করব, কিভাবে আমরা কোথায় ইনভেস্ট করতে পারি এবং কিভাবে মার্কেট চলে শেয়ার মার্কেট এবং কারা এগুলোকে রেগুলেট করে, ডিটেলস সম্পর্কে আমরা জানবো। এগুলোর আগে আমরা বলে দিই, এক্সপ্রেস বাংলা আমরা নতুন চ্যানেল আমরা লঞ্চ করেছি। তো এখানে আমরা 4টি পোর্শনে ভিডিও দিতে থাকবো। একটি বেসিক, যারা একদমই কিছু জানে না তাদের জন্য এই ভিডিওগুলো থাকবে, এবং আমরা এটা কন্টিনিউ করতে থাকবো ইয়ার বাই ইয়ার বেসিসে, এবং আমরা পুরো ডিটেলসে সব কিছুই জানবো। সেকেন্ড হবে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস, আর থার্ড হবে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এই হলো আমাদের 3টে টপিক। তার বাইরে আরেকটি টপিক থাকবে, সেটি হলো আমাদের স্টক সিলেকশন। স্টক আমরা সিলেক্ট করব, যেগুলো ব্রেকআউটস স্টক, সেগুলো আমরা নিয়ে তার উপরে এডুকেশন পারপাসে ভিডিও তৈরি করব, যে ভিডিওগুলো দেখে তোমরা শিখতে পারবে যে কীভাবে আমরা ব্রেকআউট যে সমস্ত স্টক থাকে সেগুলোকে কীভাবে আমরা সিলেকশন করব, তার উপরে কীভাবে আমরা ট্রেড করব। অলরেডি আমরা টাটা স্টিলের একটি ভিডিও আমরা দিয়েছি, তোমরা গিয়ে অবশ্যই দেখে আসতে পারো। সেখানে আমরা টার্গেটও দিয়ে দিয়েছি, কত টার্গেট রাখা যায় এবং আগামী 1 থেকে 1.5 বছর বা 6 মাসের মধ্যে কতটুকু কোথায় যেতে পারে। আমরা 3টে টাইম ফ্রেমে, ডেইলি, উইকলি এবং মান্থলি চ্যানেলে আমরা মান্থলি টাইম ফ্রেমে আমরা ভাগ করে এগুলো করে থাকি ব্রেকআউট স্টকগুলোকে। তো চলা যাক, আজকের আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওর সামনে দিকে এগায়। শেয়ার মার্কেট কি, সেকেন্ড হচ্ছে আমাদের শেয়ার মার্কেটের সংজ্ঞা। শেয়ার মার্কেটের সংজ্ঞা বা ডেফিনেশন আমরা জানবো। শেয়ার মার্কেটের সংজ্ঞা কি বলছে, যে এটি এমন একটি আর্থিক ব্যবস্থা। শেয়ার মার্কেট হলো এমন একটি আর্থিক ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে কোম্পানির মালিকানার যে সমস্ত অংশ থাকে, যেগুলোকেই আমরা শেয়ার বলি, মালিকানার যে অংশ, শেয়ার বা ইকুইটিতে ভাগ করা হয়। এই ইকুইটিগুলোকে, এই শেয়ারগুলোকে যখন মালিকানার অংশ ভাগ করা হয় এবং সেগুলো জনসাধারণের মধ্যে বেচাকেনা হয়, জনসাধারণ বলতে আমাদের মতো পাবলিক, আম পাবলিক যারা আছে, আম পাবলিকের কাছে যারা বিক্রি হয়, এর বাইরে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা থাকে, এই পাবলিকদেরও ইনভেস্টর বলা হয়, আবার ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলা হয়, FII, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, দেন DII, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এইগুলো থাকে, মিউচুয়াল ফান্ড থাকে, আরও এইসব ডিটেলস আমরা পরে জানবো। তো এই সমস্ত ইনভেস্টররা যখন কোম্পানির এই শেয়ার বা ইকুইটিগুলো কেনে এবং যে আর্থিক ব্যবস্থা এগুলো করা হয়, সেটিই হলো তোমার শেয়ার মার্কেট। যে স্থানে, একটি স্থান যেখানে কোম্পানির মালিকানার অংশ কেনা বেচা হয়, সেটি হলো শেয়ার মার্কেট। তাহলে এখানে যে আমরা ইকুইটিগুলো কিনছি, সে DII হোক, FII হোক বা পাবলিক হোক, যেই কিনুক না কেন, তারাই কিন্তু সেই কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যাচ্ছে, বা অংশীদার বলা হয় বাংলাতে। প্রতিটি শেয়ার মানে কোম্পানির একটি ক্ষুদ্র অংশ, ওনারশিপ ইউনিট, যেটাকে আমরা শেয়ার বলছি বা ইকুইটি বলছি। এটা হচ্ছে মেন ওয়ার্ড, অ্যাকচুয়াল ওয়ার্ড। কোম্পানি বা বিনিয়োগকারী বা সরকারের মধ্যে কিন্তু তোমার অর্থের প্রবাহ তৈরি হয় এই শেয়ার মার্কেটের কেনাবেচার মাধ্যমে, কোম্পানি, বিনিয়োগকারী এবং সরকারের মধ্যে। এর বাইরে আমরা প্রাইমারি, সেকেন্ডারি মার্কেটের সম্পর্কে জানবো, এবং শেয়ার মার্কেট অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয়। এটি অর্থনৈতিক স্বাস্থ্যের অবস্থা বুঝতে সাহায্য করে। শেয়ার মার্কেট হলো এমন একটি জিনিস যেটাকে বলা হয় অর্থনীতির হৃৎপিণ্ড। এটি অর্থনীতির স্বাস্থ্যের অবস্থা বুঝতে সাহায্য করে। সেন্সেক্স আর নিফটির ওঠানামা থেকে বোঝা যায় বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে না কমছে, এগুলোও বোঝা যায়। বিনিয়োগকারীরা শেয়ার কিনে কোম্পানির মুনাফা এবং ক্ষতির অংশদার হয়। আজ কোনো একটি শেয়ার আমরা 50 টাকায় কিনলাম, সেটি 1 মাস পরে 90 টাকা হলো, বা 2 মাস পরে 90 টাকা হলো, বা 1 বছরে 90 টাকা হলো, তাহলে আমার প্রফিট থাকবে 40 টাকা। 90 থেকে 50 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটা। আবার আমি একটা শেয়ার কিনলাম 90 টাকায়, সেটি কদিন পর হয়ে গেল 50 টাকা, তাহলে আমার কিন্তু এখানে লস হলো, 40 টাকা করে পার শেয়ারে লস হলো। আমি যদি শেয়ারটা বিক্রি না করি, তাহলে কিন্তু ওই কোম্পানির অংশীদার হয়ে আমি থেকেই গেলাম। এই হয়তো 90 একদিন হয়তো এই 50 থেকে ঘুরে আবার 200 আসবে, তখন হয়তো 110 টাকা আমার প্রফিট হতে পারে। তো ওই জন্য শেয়ার কেনার পর সেটার বেচার যে প্রফিট ছাড়া না বেচাই উত্তম। দেখে কিনতে হবে যে কোন কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস করতে হবে, এটি এখন উঠবে না কমবে সেটাকে জানতে হবে। দেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে, এটা ভবিষ্যতে কত দূর পর্যন্ত যেতে পারে, কতটা রান করে, সেগুলো দেখা যেতে পারে। তাহলে শেয়ার মার্কেট কি আমরা বললাম, যে এটি এমন স্থান যেখানে কোম্পানির শেয়ারগুলোকে
বিভিন্ন ইনভেস্টররা নিজেদের মধ্যে কেনাবেচা করে। এবার উদ্দেশ্যটা কি, পারপাস অফ দ্য শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে পারপাস বলতে যদি আমরা বোঝাই, আচ্ছা এখানে ইকুইটি বা শেয়ার যে আমরা বললাম, এখানে একটু পরিষ্কার করে দিই, আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমরা জানি যখন কেউ বিজনেস করতে চায়, প্রোপ্রিয়েটরশিপ, দেন প্রাইভেট কোম্পানি আর পার্টনারশিপ, এরকম ধরনের ফার্ম খোলা হয়, পার্টনারশিপ আর প্রাইভেট লিমিটেড, এই ধরনের তিনটে জিনিস হয়। যেগুলো প্রোপ্রিয়েটরশিপ মানে নিজের নামেই কোনো বিজনেস চলছে, তার নামেই কারেন্ট অ্যাকাউন্ট হবে, সেই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের এক্সপেন্স করবে, স্যালারি দেবে, সেখান থেকে প্রফিট আসবে, সব এই কারেন্ট অ্যাকাউন্টে আসবে। সে সেভিংস অ্যাকাউন্ট হলো ছোটো স্কেলে, সেটাও করতে পারে প্রোপ্রিয়েটরশিপ, নিজস্ব নামে এটা চলে। পার্টনারশিপ যখন হয়, দুই বা ততোধিক যদি কোনো ব্যক্তি এক জায়গায় এসে একটা ফার্ম খুললো, তখন সেটা হবে পার্টনারশিপ। এবং এই পার্টনারশিপে কে কত ইনভেস্ট করবে, কে কত প্রফিট নেবে, সেগুলো সব কিন্তু ঠিক করা থাকে। আর এই যে প্রাইভেট লিমিটেড হচ্ছে কোম্পানি, যেটাকে আমরা কোম্পানি বলি। এই কোম্পানি প্রাইভেট হয় প্রথম কখন, যখন পাবলিকের কাছে উন্মোচন হয় না, তখন এটা প্রাইভেট থাকে। যেমন কিছু কোম্পানি যদি শেয়ার মার্কেটে না আসতে চায়, যেমন বাইজু এখনও আসেনি, বা ধরো লেন্সকার্ট কোম্পানি রিসেন্টলি এটা আইপিও নিয়ে আসছে মার্কেটে। তো লেন্সকার্টের মতো যদি কোম্পানি বা বাইজুর মতো কোম্পানি, এরা তো সব প্রাইভেট লিমিটেড, এরা কিন্তু শেয়ার মার্কেটে নেই। তাহলে এই প্রাইভেট লিমিটেডরা কখন শেয়ার মার্কেটে আসতে চায়? এই প্রাইভেট লিমিটেডে আসতে চায় যখন হলো আমি একটা কোম্পানি খুললাম, সেই কোম্পানিটা বেশ খানিকটা গেল, যাওয়ার পর দেখা গেল আমরা প্রচুর এখানে আমাদের টাইম দিয়েছি, মানি দিয়েছি, দিয়ে ইনভেস্টমেন্ট করে বিজনেসটা রান করে একটা জায়গায় দাঁড় করানোর পর এরকম হতে পারে যে কোম্পানির মালিক তারা চাইছে যে আমরা কিছু প্রফিট মার্কেট থেকে তুলে আমার নিজের অ্যাকাউন্টে রাখবো, তাহলে সে তার সুযোগগুলোকে নেওয়ার জন্য শেয়ার মার্কেটে নিয়ে আসতে পারে। এটা হলো একটা, মানে আমি এতদিন খাটলাম, তাহলে আমি তার ফল কী পেলাম? আমি কোম্পানিকে রান করালাম, এত দূর তুললাম, তাহলে তার কি ফল পেলাম? তখন সে ধরো একটা কোম্পানিতে একজনের 80% শেয়ার ছিল, সে তার 10% বিক্রি করে দেবে। এই 10% বিক্রি করে দিলে যে 10%-এর যে দাম হবে, সেই দামটা তার অ্যাকাউন্টে যাবে। তাহলে সে তার আর্থিক এই যে সিস্টেমটা তৈরি করেছিল, বিজনেসটা তৈরি করেছিল, কোম্পানিটা তৈরি করেছিল, ফ্যাক্টরি তৈরি করেছিল, সেখান থেকে যে এই অ্যামাউন্টটা সে পাচ্ছে, সেটা কিন্তু তার নিজের কাজে লাগছে। আর কি হতে পারে, যে এই কোম্পানিটা চাইছে যে এখন ইন্ডিয়াতে আছি, আমি এক্সপানশন করব তাইওয়ানে বা ইন্দোনেশিয়ায় বা ইউএসএ, যেখানে হোক আমি এটাকে আরও এক্সপানশন করব। তার জন্য পয়সা দরকার, আমার কাছে আর পয়সা নেই এবং এর জন্য অনেকটাই পয়সা দরকার, হিউজ পয়সা দরকার। তাহলে এই কোম্পানির তো একটা ক্যাপিটালাইজেশন হয়েছে, এতদিন যে রান করছে তার তো একটা মূল্য আছে কোম্পানিটার, ক্যাপিটালাইজেশন বলা হয়, যেটা মার্কেট ক্যাপ বলা হয়, মার্কেট ক্যাপিটালাইজেশন। তো সেই মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী তারা ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও দেয়, আইপিও দিয়ে সেটাকে আমাদের শেয়ার মার্কেটে নিয়ে আসতে চাই, যাতে করে পাবলিক এখানে কিনতে পারে। পাবলিক কেনার সময় এই যে আইপিও কিনছে, আইপিও মানে প্রাইমারি মার্কেটে আইপিও বলা হয়, ইনিশিয়াল পাবলিক অফারিং, এবং সেকেন্ডারি মার্কেটে সেটাকে আইপিও আর বলা হয় না, তখন সেটাকে শেয়ার বলা হয়, শেয়ার বেচাকেনা হয়। আমি প্রাইমারি সেকেন্ডারিতে আসছি, এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। তো তাইওয়ান বা ইউএসএ যে আমরা এক্সপানশন করব, সেখানে এক্সপানশন করার জন্য অ্যামাউন্ট দরকার, কিন্তু আমার কাছে আর মানি নেই, বা লেন্ডারের কাছ থেকে আমি আর মানি নিতে পারছি না, ধার আরও নিতে পারছি না, নিলে বিজনেসে এফেক্ট পড়বে। তখন ধরলো সে এই 80%-এর যে শেয়ারটা, সেখানে হয়তো 20%, 10% বা 50% যত টাকা দরকার সেই হিসেবে সে ওপেন করে দিল। তাহলে এই যে প্রাইভেট লিমিটেডটা ছিল, সেটা হয়ে যাবে পাবলিক লিমিটেড। তাহলে প্রাইভেট থেকে পাবলিক কীভাবে হচ্ছে? যখনই এটা শেয়ার মার্কেটে ঢুকছে, এখানে পাবলিক ইনভেস্টমেন্ট করছে, তখনই সেটা পাবলিক লিমিটেড হয়ে যাচ্ছে। তাহলে প্রাইভেট লিমিটেড থেকে পাবলিকে আসার জন্য শেয়ার মার্কেটে ঢুকছে, সেখানে যেই অ্যামাউন্টটা সে রেজ করছে, তুলছে, সেই টাকাটা এখানে ইনভেস্টমেন্ট করছে, তাহলে এখান থেকে যে আরও প্রফিট আসতে শুরু করবে,
তাহলে এর লাভ কি হলো? যদি এক্সপানশন করার জন্য 15% তার ইকুইটি বিক্রি করতে হয়, তাহলে তার লাভটা কি হলো? তার যেই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা ছিল সেটা তো আরও বাড়তে থাকবে। তখন এর যে 80 থেকে 15% বাদ দাও, থাকছে কত? 65%। এই 65% যে অ্যামাউন্ট, যে শেয়ারটা তার কাছে আছে, সেটার ভ্যালু তো এই 80% এখনকার যে ভ্যালু তার থেকে বৃদ্ধি পাবে। তার কারণ এখানে তাইওয়ান, ইউএসএতে আমাদের অলরেডি আবার বিজনেস এক্সপানশন করছে, সেখান থেকে মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়ছে। তাহলে এর 65%-এর ভ্যালু কিন্তু আগের 80% থেকে আরও বেশি বেড়ে যাচ্ছে। সেই কারণে সে এই শেয়ারটা বিক্রি করে দিচ্ছে। তাহলে এখানে আরও একটা কারণ হতে পারে, হয়তো এই কোম্পানি রান করার সময় কিছু লোন নিয়েছিল, সেই লোনটা শোধ করতে পারছে না, তখন সেও কিন্তু এরকম 10%, 5%, 15% যা ইচ্ছা বিক্রি করে দিতে পারে কোম্পানি, বা সে কোম্পানি ওনার। বিক্রি করার পর সেই টাকাটা সে লোন শোধ করে দিয়ে এটাকে সে ডেট মুক্ত করে দিয়ে কোম্পানিকে আরও ভালোভাবে রান করতে চাইলো। তাহলে এই কতগুলো কারণ আমরা দেখালাম, যেমন নিজের লাভবান হওয়ার জন্য, কোম্পানির পুঁজির ব্যবস্থা করার জন্য, বাইরে ইনভেস্টমেন্ট বা ভিতরে ইনভেস্টমেন্ট যেখানেই বলো তা করার জন্য, অথবা যদি কোনো থাকে, ডেট থাকে, সেগুলোকে পরিশোধ করার জন্য। এই সমস্ত কারণে প্রাইভেট কোম্পানিগুলো পাবলিক কোম্পানিতে কনভার্ট করা হয় নিজেদেরকে, সেটা করে শেয়ার মার্কেটের মাধ্যমে। তাহলে প্রাইভেট কোম্পানি থেকে পাবলিকে আসা হয় কীভাবে, সেটাও আমরা আজকে শিখিয়ে দিলাম। এবার বিনিয়োগকারীদের লাভবান হওয়ার সুযোগ দেওয়া হয়, এখানে বলা হচ্ছে পারপাস। কী করে লাভবান হবে? এখন ধরো লেন্সকার্ট 120 টাকায় একটা আইপিও আনলো, ইনিশিয়াল পাবলিক অফারিং। আমরা আইপিও কিনলাম, কেউ পেলো না, সেসব ধারণা আমরা পরে যখন ক্লাস করাবো এই সম্পর্কে একদম ডিটেলসে ক্লাস করাবো। তো 120 টাকায় কিনলাম আজকে, এই উদ্দেশ্যে কিনলাম যে লেন্সকার্টটা একটা বড় কোম্পানি, এবং আমরা দেখতেই পাচ্ছি যে দিনের দিন তারা তাদের যে আউটলেট সেগুলো বৃদ্ধি করছে, তার মানে তাদের বিজনেস এক্সপানশন করছে। তাহলে আমি আশা করতেই পারি যে 120টা একদিন শেয়ারটা যত প্রফিট করতে থাকবে, এই শেয়ারটা একটা সময় হয়তো 500 টাকায় চলে যাবে। তাহলে আমার এই যে 380 টাকার যে লেভারেজটা পাচ্ছি, 380 টাকা পার শেয়ারে, সেটা আমার প্রফিট হবে। আর কি হতে পারে, যে কোনো ম্যাক্সিমাম, যেমন ধরো বেদান্তা কোম্পানি সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি তোমার ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড মানে কি, যে ডিভিডেন্ড মানে হলো যে কোনো একটা কোম্পানি যে ইনকামটা করে পার কোয়ার্টারলি, সেই কোয়ার্টারলি থেকে যে ইনকামটা আসে, সেই ইনকামটার কিছু অংশ ভাগ করে দেয় তার শেয়ার হোল্ডারদের কাছে। শেয়ার হোল্ডারদের কাছে যখন ভাগ করে দেবে, তাহলে আমি যদি 1000টা শেয়ার কিনে থাকে, প্রত্যেক শেয়ারে যদি 2 টাকা করে, আমাদের এখানে 50 টাকা করে প্রায় দিয়ে থাকে বেদান্তা, তাহলে 50 টাকা করে দিয়ে থাকে, তাহলে আমার 50,000 টাকা, আমার বছরে হয়তো 50,000 টাকা আমি এতে পাবো, ডিভিডেন্ড পাবো। তাহলে শেয়ার তো আমার থাকছেই, প্লাস কোম্পানির যে লভ্যাংশ সেখান থেকেও আমরা পাচ্ছি। তাহলে দুরকমভাবে এখানে ইনকাম করার সুযোগ থাকছে। এক হচ্ছে শেয়ারটা যদি বাড়ে, তাহলে সেখান থেকে আমরা একটা প্রফিট পাবো, আর ডিভিডেন্ড থেকে পাবো। কিন্তু এখানে লসের সমস্যা থেকে যেতে পারে। এই 120টা হয়তো বিজনেস পরের দিন থেকেই লসে রান করতে শুরু করলো, বা কিছুদিন ওঠার পরেই আবার লস করতে শুরু করলো, দিয়ে দেখা গেল যে 60 টাকায় পৌঁছে গেল। তাহলে কিন্তু আমার 50% লস হয়ে যাচ্ছে, যা আমি অ্যামাউন্ট লাগিয়েছিলাম 50% লসে চলে যাবে। তো এখানে রিস্ক ফ্যাক্টর থাকে, এবং সেই জন্য আমাদের কেনা বেচার সময় এটাকে স্টপ লস দিয়ে বেচে দিতে হয়। সেসব আমরা কনসেপ্ট পরে আসবো। তাহলে এটা ইনিশিয়ালি আমাদের বোঝা গেল যে কোম্পানির শেয়ার যদি আমরা কিনি, তাহলে সেখানে দুরকমভাবে প্রফিট আসতে পারে। একটা হচ্ছে আমাদের শেয়ারের যখন ভ্যালু বাড়বে তখন একটা প্রফিট আসবে, আর একটা হচ্ছে যখন ডিভিডেন্ড দেবে, সেই ডিভিডেন্ড থেকে আমাদের পার শেয়ারে কিছু প্রফিট পাবো। এটা বিনিয়োগকারীদের দুটো জায়গায় লাভবান হওয়ার সুযোগ থাকে। আমাদের মতো যারা পাবলিক বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে, তারাও এভাবে সুযোগ পায়। কিন্তু এখানে লসের সমস্যাটাও থাকতে পারে, সেটা আমরা দেখিয়ে দিলাম যে যদি ভ্যালু কমে যায় তাহলে আমাদের লস হতে পারে। এবং এটা দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে সহায়তা করে। কীভাবে সহায়তা করে? সহায়তাটা করবে কী করে? আমরা যে বলছি যে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে, কি করে ফেলবে? ধরো তোমার একটা বটলিং কোম্পানি আছে, মানে তুমি হয়তো জলের বোতল, ফিল্টার্ড জল দিয়ে বোতলগুলোকে ফিল্টার করো, ভরো 1 লিটার, 2 লিটার, 5 লিটার বা 500 লিটার, 500 গ্রামের যে ওয়াটার বোতলগুলো হয়, সেগুলোতে তুমি মিনারেল ওয়াটার ভরে সেগুলো মার্কেটে বিক্রি করছো। এবার যদি তুমি এই কোম্পানির শেয়ারটা মার্কেটে নিয়ে আসো, সেখান থেকে হয়তো 15% তুমি শেয়ার বিক্রি করে দিলে, সেখান থেকে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট পাবলিকের টাকা তোমার কাছে কিন্তু চলে আসবে।
তুমি এবার ভাবছো যে এই বটলিং প্ল্যান্ট আমার একটা ছিল, আমি আরও দুটো ওপেন করব এবং সেখান থেকে আরও বেশি পরিমাণে আমি জলের বোতল তৈরি করব এবং সেগুলোকে বাজারে বিক্রি করব। তাহলে এইখানে আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে, ফ্যাক্টরির ম্যানুফ্যাকচারিংগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর ম্যানুফ্যাকচারিং বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে এখানে কাজের যে সুযোগ, সেই সুযোগগুলো কিন্তু বাড়তে শুরু করবে। তাহলে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধিতে সহায়তা করছে তো? অবশ্যই করছে, কেন কোম্পানিগুলোকে যে বৃদ্ধিতে সহায়তা করবে সেখানে মানুষের কাজের সুবিধাও হবে, মানুষের হাতে আরও পয়সা আসবে। তাহলে দেশের অর্থনীতিতে অবশ্যই পরোক্ষভাবে সাহায্য করছে শেয়ার মার্কেট। এই জন্যই বলা আছে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধিতে সহায়তা করে। এবার শেয়ার মার্কেটের ধরন, শেয়ার মার্কেট আমরা দুটো ভাগে দেখতে পাচ্ছি, একটা প্রাইমারি মার্কেট, একটা সেকেন্ডারি মার্কেট। এই আইপিও যেটা বললাম, ইনিশিয়াল পাবলিক অফারিং, এটা এইভাবে শেয়ার ইস্যু করে, যেটা অলরেডি আমরা বলছি টাইপ অফ শেয়ার মার্কেট। এগুলো কোম্পানিগুলো প্রথমবারের জন্য জনসাধারণের কাছে তাদের শেয়ার বিক্রি করে প্রথমবার। এই প্রক্রিয়াকে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং। এই বাজারে শেয়ার সরাসরি কোম্পানির কাছ থেকে বিনিয়োগকারীরা কেনেন, মানে প্রাইমারি মার্কেটে শেয়ার সরাসরি কোম্পানির কাছ থেকে বিনিয়োগকারীরা কেনে। সেটা ইনস্টিটিউশন ইনভেস্টররা হতে পারে, আবার পাবলিকরাও হতে পারে। আইপিও সফল যদি হয় তাহলে কোম্পানির ব্যবসা সম্প্রসারণের জন্য যে প্রয়োজনীয় অর্থ সেগুলো সে তারা পাবে, সংগ্রহ পাবে। যেমন টাটা মোটর যদি এখন নতুন করে প্রকল্পের জন্য অর্থ দরকার হয় তাহলে তারা আইপিও এনে সাধারণ বিনিয়োগকারীদের কাছে অর্থ সংগ্রহ করতে পারে। এখন টাটা মোটর যদি কোনো আইপিও নিয়ে আসে, অনেক মানুষই আছে কিনবে, কারণ টাটার গাড়ি এখন প্রচুর বিক্রি হচ্ছে। এটা হলো তোমার প্রাইমারি মার্কেট। প্রাইমারি মার্কেটে আইপিও আসে যেখান থেকে কোম্পানি থেকে ডিরেক্ট হয় ইনস্টিটিউশন ইনভেস্টররা বা পাবলিক, এরা আইপিওগুলোকে, ইনিশিয়াল পাবলিক অফারিংগুলো কিনবে। মানে একটা শেয়ারের দাম হয়তো ঠিক করলো ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে যে আমরা 90 টাকা করে পাবলিক আইপিওর ভ্যালু রাখছি, একটা ইকুইটির দাম রাখছি। যেদিন ওপেন হলো সেদিন সেটাকে আরও ডিসকাউন্টে কোম্পানি সেটাকে হয়তো 120 টাকা দিল, তাহলে 30 টাকা, 33% তার প্রফিট প্রথম দিনই সে আইপিওতে পাবে। এই জন্য আইপিও, ভালো ভালো কোম্পানির আইপিও কেনার জন্য কিন্তু পাবলিক বলো বা ইনস্টিটিউশন ইনভেস্টররা বলো পিছনে লেগে থাকে কবে এরকম ভালো কোম্পানির আইপিও আসবে, সেগুলো কিনবো এবং এরকম একটা ডিসকাউন্টে যদি তারা পেয়ে যায় তাহলে যে অর্থটা তারা ইনভেস্ট করছে আইপিওতে সেটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে। এইটা যে পেলো আইপিওর পর, আইপিওর হাত থেকে, আইপিও মানে কোম্পানির হাত থেকে বেরিয়ে গেল, কোম্পানির হাত থেকে বেরিয়ে যাওয়ার পর কার কাছে আসছে? পাবলিকের কাছে। এই পাবলিকের কাছে আসার পর যে শেয়ারগুলো আসছে, ধরো তুমি আইপিওতে 1000টা শেয়ার কিনেছিলে, ওদের যে লট সাইজ থাকে সেখানে ধরো 1000 লট, আইপিও যখন বোঝাবো সেগুলো লট ফটকে আমরা সব বুঝিয়ে দেবো পরে। তাহলে 1000টা লট আমি কিনলাম, মানে 1000টা ইকুইটি কিনলাম। এই 1000টা ইকুইটি যখনই কিনলাম কোম্পানির হাত থেকে 1000টা শেয়ার বেরিয়ে গেল, ইকুইটি বেরিয়ে গেল। সেটা এলো কার হাতে? আমার হাতে চলে এলো। আমি কিনলাম, আমার হাতে চলে এলো। আমার হাতে চলে আসার পর ইন মাই হ্যান্ড, যখনই আমার হাতে চলে আসলো, আমি তারা কোম্পানিকে উল্টে বিক্রি করছি না, আমি আরেকজনকে বিক্রি করব যারা এরকম অপেক্ষায় থাকবে। এই কোম্পানির আইপি হয়তো সে পেলো না, ভাবছে এটা আরও বাড়তে পারে, তাহলে আমি অলরেডি 33% ডিসকাউন্টে পেয়ে গেছি, মানে 33% আমার লাভ হয়ে গেছে, আমি চাইলেই বিক্রি করে দিতে পারি। কিনবে কে? আরেকজন পাবলিক কিনবে। এই যে কিনছে পাবলিক আরেকজন আমার হাত থেকে, এইটা হলো সেকেন্ডারি মার্কেট। আমি কিন্তু উল্টে কোম্পানিকে বিক্রি করতে পারছি না, আমি আরেকজনকে বিক্রি করছি। এই বেচা কেনাটা যেটা হচ্ছে একজনের হাত থেকে আরেকজন, সেটাই হলো সেকেন্ডারি মার্কেট। তাহলে প্রাইমারি মার্কেটটা বোঝালাম যে আইপিও মানে কোম্পানির হাত থেকে যখন পাবলিকের হাতে আসছে তখন সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট। আর প্রাইমারি মার্কেটে বেচা কেনা হচ্ছে যখন পাবলিকের কাছ থেকে পাবলিকের কাছে যাচ্ছে বা ইনস্টিটিউশন ইনভেস্টরের কাছে যাচ্ছে বা ইনস্টিটিউশন ইনভেস্টরের কাছ থেকে পাবলিকের কাছে আসছে, তখন হচ্ছে সেকেন্ডারি মার্কেট। এবার শেয়ার মার্কেট কীভাবে কাজ করে? প্রথমে আইপিও আসে, আইপিও লিস্টিং হয়, সেখান থেকে ডিমান্ডের উপর ডিপেন্ড করে তার ভ্যালু কীরকম হবে, সাপ্লাই সেরকমভাবে দেওয়া হয়, তারপর প্রাইসের মুভমেন্ট শুরু হয়। কোম্পানি শেয়ার ইস্যু করে, বিনিয়োগকারীরা ব্রোকার বা ট্রেডিং অ্যাপের মাধ্যমে শেয়ার কেনে। এখানে আইপিওগুলো ওই জন্য দেখবে জিরোদা বলো বা অ্যাঞ্জেল ওয়ান বলো বা আপস্টক্স বলো বা গ্রো বলো, যে কোনো ট্রেডিং অ্যাপের মধ্যে দেখবে এই আইপিওগুলো কবে আসছে না আসছে তার লিস্ট দেওয়া থাকে, সেখান থেকেও আইপিওগুলো কেনা যায়। দাম তারপরে সেটা শেয়ার মার্কেটের তোমার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে হোক অথবা বোম্বে স্টক এক্সচেঞ্জে হোক, যেখানে তারা লিস্টিং করতে চায় সেখানে লিস্টিং হয়ে যায়। দাম নির্ধারিত হয় চাহিদা ও যোগান অনুযায়ী, মানে কেমন লোক কিনতে চাইছে, কত টাকা রাখলে দাম। এর ভিতরে আরও অনেক ইন্টারনাল ব্যাপার আছে, সেগুলো আমরা পরে যখন ডিটেলস আবার আসবো। আজকে একদম সম্পূর্ণ হালকা করে ধারণা দিয়ে যাচ্ছি।
এনএসি কি, প্রত্যেকটা স্লাইডের উপরেই কিন্তু এক একটা বড় বড় ভিডিও হবে, তাও আমি সেগুলো সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এনএসি কি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জটা কি বলছে, যে এটি হলো ভারতের অন্যতম বৃহত্তম এবং প্রযুক্তিগতভাবে উন্নত একটা স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এটি 1992 সালে তোমার প্রতিষ্ঠা হয় এবং এটি সদর দপ্তর হলো মুম্বাই। এটা ইলেকট্রনিক ট্রেডিং ব্যবস্থা তৈরি করা হয় যেটা স্বচ্ছ এবং আধুনিক হয়, একদম পুরো কোনো ট্রান্সপারেন্ট হবে, কোনো এখানে লুকোচুরির জায়গা থাকবে না। আর এখানে তোমার মডার্ন হবে, এটা একদম মডার্ন ওয়েতে, যে টেকনোলজি দিয়ে ব্যবহার করে একদম মডার্ন ওয়েতে অ্যাপের মাধ্যমে যে কোনো জায়গা থেকে ঘরে বসে তুমি ব্রোকারেজ দিয়ে তুমি ট্রেডিং অ্যাপ থেকে ট্রেড করতে পারবে। ইলেকট্রনিক ট্রেডিং ব্যবস্থা সৃষ্টি করা হয়েছে এই জন্যই, এই এনএসির মধ্যেই। প্রথমে কিন্তু যখন এই ট্রেডগুলো হতো সেগুলো কিন্তু অফলাইন হতো, সেগুলো আমি আসছি একটু পরে ইতিহাসে। যেমন শুধু একটু এখানে জেনে রেখে দাও যে 1992 সাল মানে বুঝতেই পারছো, সেই সময় আমাদের মনমোহন সিং ছিলেন তখনকার ফাইন্যান্স মিনিস্টার। তিনি কিন্তু এই লিবারালাইজেশনের যে কনসেপ্টটা এনেছিলেন সেই সময় কিন্তু এই এনএসিটা আনা হয়। তাতে করে আমাদের কেন আনা হয়েছিল, তখন আমাদের ফরেক্স রিজার্ভ অনেক কমে গেছিলো, মানে বৈদেশিক মুদ্রা যেটা থাকা উচিত শুধু অনেক কমে গেছিলো। অনেক লিবারালাইজেশনের উপরে ক্লাস করলে একটা প্রচুর ক্লাস হয়ে যাবে, তো আমি যে ধারণাটা দিচ্ছি মোটামুটি এটাই জেনে রাখো যে তখন একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছিল। সো কোম্পানিগুলোকে সেইভাবে ইনভেস্টমেন্টে যদি না নিয়ে আসা যায় তাহলে কোম্পানিগুলোকে সেভাবে উঠতে পারবে না। তার জন্যই আরও বিশেষ করে এটা লিবারালাইজ করা হয় এবং বাইরের অর্থ যাতে এখানে ঢোকে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টররা যাতে ঢোকে এবং এখানে যদি মানি তারা ইনভেস্ট করে তাহলে কোম্পানিগুলো আরও বেশি ভালোভাবে চলবে এবং আমাদের ইকোনমিটাও আরও চাঙ্গা হবে। তো সেই লিবারালাইজেশনের টাইমে কিন্তু এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিয়ে আসা হয়েছিল। এটি ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক এক্সচেঞ্জ। এর প্রধান সূচক হলো নিফটি 50। নিফটি 50 50টা কোম্পানিকে নিয়ে নিফটি তৈরি করা হয়েছে। নিফটির ফুল ফর্ম আমি বলছি একটু পরে। তাহলে এইখানকার একটা ট্যাগলাইন আছে, এক্সপিরিয়েন্স দ্য নিউ ইন্ডিয়া। এক্সপিরিয়েন্স দ্য নিউ ইন্ডিয়া, এটা হলো অনলাইন স্ক্রিন বেসড ট্রেডিং সিস্টেম, যেটা আমরা ধরো জিরোদার কাইট যে অ্যাপটা আছে জিরোদার, সেই অ্যাপটা খুললে একটা স্ক্রিন চলে আসে সামনে। সেই স্ক্রিনের মধ্যে আমাদের সেল অর্ডার, বাই অর্ডার সব কিছু করা যায়। সেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়, ফান্ডামেন্টাল কিছু দেখা যায়, হ্যাঁ সেখানে আইপিও দেখা যায়। তো পুরোটাই একটা স্ক্রিনের মধ্যে নিয়ে চলে এসেছে, যিনি স্ক্রিন বেসড ট্রেডিং ব্যবস্থা বলা হচ্ছে। তো নিফটি 50 যেটি 50টি বড় এবং আর্থিকভাবে স্থিতিশীল কোম্পানির যেটা গড় শেয়ার দাম হয় তার ভিত্তিতে তৈরি করা হয়। সামগ্রিক অর্থনৈতিক স্বাস্থ্যের এটা একটা প্রতিফলন বলা হয় এবং নিফটি যদি বাড়ে তাহলে ভাবা যায় যে বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। আর এনএসসিতে লেনদেনের জন্য সর্বোচ্চ গতি এবং স্বচ্ছতা কিন্তু প্রদান করা হয়। কারণ আমি এখন একটা কোনো বাই অর্ডার দিলাম এবং সেটা দেখা গেলো 5 মিনিট পরে গিয়ে এক্সিকিউট হচ্ছে, তার আগে সেল টেল হয়ে একেবারে নিজের জায়গায় যে বাইতে কিনছিলাম তার থেকে একেবারে নিচে হয়তো 100 পয়েন্ট নিচে নেমে গিয়ে তখনকে আমার বাই হলো, বা 100 পয়েন্ট উপরে গিয়ে বাই হলো, তারপরে সেল হতে শুরু করলো, আমি আর সেল করার সময়ই পেলাম না, লসে চলে গেল। ওই জন্য সর্বোচ্চ গতি বা স্বচ্ছতা দান করা খুবই দরকার। এখানে ইকুইটি, ডেরিভেটিভ, কারেন্সি, ডেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদি যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো কিন্তু লেনদেনের সুযোগ হয়, এনএসিতে করা হয় এগুলোকে। ডেরিভেটিভ, কারেন্সি, ডেট, মিউচুয়াল ফান্ড, আমরা এগুলো সম্পর্কে পরে এবার জানবো। আজকে ইকুইটি সম্পর্কে আমরা জানছি, যেটার উপরে বিশেষ করে শেয়ার মার্কেট দাঁড়িয়ে আছে। এর মালিক প্রতিষ্ঠান কি, যে নিফটির যে মালিক প্রতিষ্ঠান বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মালিক প্রতিষ্ঠান হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। এটা সেবি মাধ্যমে এটা তোমার কন্ট্রোল করা হয়, সেবির দ্বারা নিবন্ধিত হয়, সেবির আন্ডারে নিবন্ধিত। এনএসি বর্তমানে এখানে প্রায় 1600 কোম্পানি আছে, এনএসিতে 1600 কোম্পানি লিস্টেড আছে। প্রতিদিন এখানে কোটি কোটি টাকার লেনদেন হয়। এখানে ট্যাগলাইন বলা হয় এক্সপিরিয়েন্স দ্য নিউ ইন্ডিয়া। ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের একটা ডিজিটাল রূপান্তরের প্রতীক বলা হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে নাম করা, যেমন রিলায়েন্স, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক, টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, এই সমস্ত এনএসির যে শীর্ষ কোম্পানি তাদের পারফরমেন্সের উপরে নিফটির কিন্তু ওঠানামা নির্ভর করে। এরপর হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ বলা হচ্ছে বিএসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটাও ওটার সদর দপ্তর হচ্ছে মুম্বাই এবং এটির প্রধান সূচক সেন্সেক্স। যেমন এনএসির ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক বললাম হচ্ছে নিফটি 50, এর হচ্ছে সেন্সেক্স
সেন্সেক্সে শুধু সেন্সেক্সই বলা হয়, কিন্তু হলো সেন্সেক্স 30, 30টা কোম্পানি নিয়ে হয়, 30টি শীর্ষ কোম্পানির গড় শেয়ার দামের ভিত্তিতে গঠিত। এটি ভারতের স্টক মার্কেটের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যারোমিটার বলা হয়। সেন্সেক্স বাড়া মানে বাজারের আস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বা সেন্সেক্স পড়া মানে উদ্বেগ হয়, যেটা আমরা ন্যাশনাল অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেও বলেছি সেরকমই। এইখানে এবার 5000 কোম্পানি লিস্টেড আছে, 5000 কোম্পানি লিস্টেড রয়েছে, এবং এটা প্রথম আইএসও সার্টিফাইড কোম্পানি, এটা জানা দরকার। 9001/2000 সার্টিফাইড স্টক এক্সচেঞ্জ বলা হচ্ছে বিএসসিটা। অনলাইন ট্রেডিং সিস্টেম বা বোল্ট বলা হয়, 1995 সালে চালু হয় বোল্ট। তার আগে কিন্তু এটি তোমার অফলাইন মার্কেটে বেচাকেনা হতো। বিএসসি শুধুমাত্র শেয়ার লেনদেনের জায়গা নয়, এটা ভারতের অর্থনৈতিক ইতিহাস বা প্রবৃদ্ধির প্রতীকও বলা হয়। এটি ছোট ও মাঝারি কোম্পানিগুলোকে, যেমন এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর মূলধন সংগ্রহে সহায়তা করে এবং কর্মসংস্থানে বৃদ্ধি করতে সাহায্য করে। এরপরে আমরা এনএসসি বিএসসি তুলনার মধ্যে যাই। পূর্ণ নাম স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, বোম্বে স্টক এক্সচেঞ্জ। সূচক হচ্ছে নিফটি 50, সেন্সেক্স 50। আর প্রতিষ্ঠা হচ্ছে 1992 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এটা 1875 সালে। এখানে এনএসসিতে আমাদের 1600 কোম্পানি লিস্টেড আছে এবং বিএসসিতে 5000 কোম্পানি লিস্টেড আছে। প্রযুক্তি এখানে আধুনিক এবং দ্রুত এবং ঐতিহ্যবাহী কিন্তু উন্নত বিএসসিতে। এবার সেন্সেক্সে বলা হচ্ছে যে সেন্সেক্স কি? সেন্সেক্স শব্দটি আছে সেন্সিটিভ ইন্ডেক্স থেকে। সেন্সেক্স শব্দটা এসেছে সেন্সিটিভ ইন্ডেক্স থেকে। এটি বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক এবং এটি ভারতের পুরনো এবং গুরুত্বপূর্ণ মার্কেট ইন্ডিকেটর, সবচেয়ে পুরনো এবং গুরুত্বপূর্ণ মার্কেট ইন্ডিকেটর, যা দেশের অর্থনীতির মেজাজকে প্রকাশ করে। 30টি শীর্ষ কোম্পানির শেয়ার দামের গড় থেকে, যেগুলো ভারতের সবচেয়ে স্থিতিশীল এবং লাভজনক কোম্পানি হয়, সেই সমস্ত 30টি কোম্পানি, যার উদাহরণ এরকম রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস, এইগুলো, এই ধরনের যে কোম্পানিগুলো আছে, বিভিন্ন এফএমসিজি কোম্পানি আছে, ফার্মা আছে, তারপর তোমার রিনিউয়েবল এনার্জি আছে, প্রযুক্তি আছে, ব্যাংকিং আছে, সমস্ত কিছু নিয়ে 30টি কোম্পানি নেওয়া হয়েছে এবং এগুলো গঠিত হয়েছে সেন্সেক্স 30 এগুলো নিয়ে। এগুলো যে সেন্সেক্সের মান নির্ধারণ করা হয়, সেন্সেক্সের যে ভ্যালু, যে মান নির্ধারণ করা হয়, এখন 80,000 85,000-এর কাছে চলছে। তো এই যে তোমার সেন্সেক্সের ভ্যালুটা আসছে, এটা বলা হয় ফ্রি ফ্লোটিং মার্কেট ক্যাপিটালাইজেশন মেথড। গাণিতিক পদ্ধতি যেটা করা হয়, যে গাণিতিক পদ্ধতিতে এটা নির্ধারণ করা হয়, সেটাকে বলা হয় ফ্রি ফ্লোটিং মার্কেট ক্যাপিটালাইজেশন। ঠিক আছে। আর কি বলা হয় যে এই ওজনের গড় থেকে সেন্সেক্সের মান পাওয়া যায়, প্রতিটি কোম্পানির শেয়ার দাম এবং সেই কোম্পানির বাজার মূল্য, মার্কেট বাজার মূল্য এবং শেয়ারের দাম, মার্কেট ক্যাপিটালাইজেশন এবং শেয়ার যে ভ্যালু, তাদের বাজার মূল্যের ভিত্তিতে এটি ওজন নির্ধারণ করা হয়, ওয়েট ঠিক করা হয়। এই ওজনের গড় থেকে সেন্সেক্স পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে ফ্রি ফ্লোটিং মার্কেট ক্যাপিটালাইজেশন মেথড। সেন্সেক্স বাড়া মানে বিনিয়োগকারীর, এটা একদম থার্মোমিটারের মতো, অর্থনীতির থার্মোমিটার বলা হয় সেন্সেক্স, অর্থনীতির থার্মোমিটার। সেন্সেক্স বাড়া মানে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, বাজারে আশাবাদ হবে এবং অনিশ্চয়তা কমবে। যদি সেন্সেক্স পড়ে যায়, অনিশ্চয়তা বাড়বে। শুরু হলো 1986 সালে, মনে রাখবে। বেস ইয়ার হচ্ছে 1978 থেকে 79, এটা হলো বেস ইয়ার। আর বেস ভ্যালু হচ্ছে 100 পয়েন্ট। সেন্সেক্সের বেস ভ্যালু হচ্ছে 100 পয়েন্ট। সেন্সেক্স 65,000 থেকে 75,000 পয়েন্টের মধ্যে ওঠানামা করে, এখন অবশ্য 85,000-এর কাছে চলে গেছে। সেন্সেক্স বিনিয়োগকারীদের জন্য একটি বেঞ্চমার্ক ইন্ডিকেটর, যাতে বোঝা যায় বাজার ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে। সেন্সেক্সের সংখ্যা শুধু সংখ্যার একটি সূচক নয়, এটি ভারতীয় অর্থনৈতিক স্পন্দন। এরপর হচ্ছে নিফটি। নিফটি কি? নিফটি বলা হচ্ছে ন্যাশনাল 50 নিয়ে হচ্ছে নিফটি 50। 50টি বৃহত্তম এবং আর্থিকভাবে শক্তিশালী কোম্পানির পারফরমেন্সের গড় মান নিয়ে নিফটি তৈরি করা হয়েছে। শব্দটি এসছে দুটি শব্দ, ন্যাশনাল এবং 50, নিফটি 50 দিয়ে। নিফটি সূচকটি চালু হয়েছিল 1996 সালে। কত সালে? 1996 সালে চালু হয়েছিল। এনএসসি কিন্তু এসছিল 1992, কিন্তু নিফটি 50 তৈরি করা হয়েছিল 1996 এবং এর বেস ইয়ার হচ্ছে 1995 এবং বেস ভ্যালু হচ্ছে 1000 পয়েন্ট। ওটা যেমন 100 পয়েন্ট ছিল, এটা হচ্ছে 1000 পয়েন্ট। নিফটি 50 গঠিত হয় 13টি সেক্টরের শীর্ষ কোম্পানি থেকে। মানে এই যে 50টি কোম্পানি আছে, তার মধ্যে যেমন ব্যাংকিং হতে পারে, এফএমসিজি হতে পারে, ফার্মা হতে পারে, এনার্জি হতে পারে, এরকম 13টি সেক্টর
13টি সেক্টর থেকে কোম্পানি 50টা কোম্পানি সিলেক্ট করা হয়, সর্বোচ্চ যারা ভালো পারফরমেন্স করে সেই ধরনের তোমার কোম্পানিদের নিয়ে এটা তৈরি করা হয়। কোনো কোনো সময় এখান থেকে কিছু কোম্পানি বেরিয়ে যায়, কোনো কোনো সময় এগুলো কোম্পানি ঢুকে আসে। যেমন রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি বেল ঢুকলো, তারপর তোমার এটার্নাল মানে জোম্যাটো যেটা এটার্নাল ঢুকলো, তারপর ধরো তোমার ম্যাক্স হেলথ কেয়ার ঢুকলো। তাহলে আগে যেগুলো কিছু থাকবে সেগুলো বেরিয়ে যায় এবং কিছু কিছু যারা ভালো পারফরমেন্সে আসছে তারা এখানে ঢুকে যায় নিফটি 50 কোম্পানিতে। এটা বিএসই সেটাকে ঠিক করে তাদের পারফরমেন্স দেখে। এখানে যেমন এখন কোম্পানি আছে রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, টিসিএস, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই, বাজাজ ফাইন্যান্স, এইচইউএল, হিন্দুস্তান ইউনিভার লিমিটেড। তো এগুলো তোমার বেশ ভালো ভালো কোম্পানি, যেগুলোর ওঠানামার উপরে ভিত্তি করেই কিন্তু নিফটি 50-র যে সূচক সেটি বাড়বে না কমবে সেগুলো বোঝা যায়। এখন যদি রিলায়েন্স, এইচডিএফসি, টিসিএস এই ধরনের ইনফোসিস এই ধরনের কোম্পানি যদি লসে চলে যায় তাহলে দেখা যাচ্ছে যে সেন্সেক্স এই তোমার নিফটি 50 এটা কিন্তু যে সূচকটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এখন তোমার 26,000-এর কাছাকাছি চলছে, আশেপাশে চলছে, 26,000 টাচ করছে, নিচে নামছে উঠছে, এরকম জায়গায় পৌঁছিয়ে গেছে। তো চোখের সামনে আমরা 1-2 বছরের মধ্যেই 2-3 হাজার পয়েন্ট আমরা দেখতে পেলাম উন্নতি হচ্ছে, তার মানে দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। ভারতীয় অর্থনীতির সামগ্রিক গতির চিত্র দেখাচ্ছে। এনএসসি একটি বেঞ্চমার্ক ইন্ডেক্স হয়ে গেল। নেক্সট আমরা কি দেখব, কেন সেন্সেক্স আর নিফটি মুভ আপ করে এবং মুভ ডাউন করে। যখন কোম্পানি কোনো ভালো কোম্পানি বেশ প্রফিট করছে, ধরো 5টা জিনিস দিয়ে আমাদের এখানে যে সূচকে ওঠানামা হয় 5টা গ্রুপে ভাগ করা যেতে পারে। যেমন কোম্পানির আর্থিক পারফরমেন্স কেমন হচ্ছে। ধরো কোনো কোম্পানি, যখন কোনো কোম্পানি ভালো লাভ করে তার শেয়ারের দাম বেড়ে যায়, আবার ক্ষতি হলে দাম কমে যায়। সেন্সেক্স এবং নিফটি যেহেতু বড় কোম্পানি গড় মান নির্ভর করে তৈরি হয়, তাই তাদের ফলাফল সূচকেও প্রভাব ফেলে। তারা যদি কম প্রফিট করে বা নেগেটিভে চলে যায় তাহলে নিফটি কিন্তু কমতে থাকে। যেমন ইনফোসিস বা রিলায়েন্স ভালো ফল করলে নিফটি বাড়ে। সরকারের নীতি বা বাজেট যদি থাকে, সরকারের নীতি বা বাজেট, সেক্ষেত্রেও কিন্তু যেমন সরকারের নতুন অর্থনৈতিক নীতি বা কর ছাড় বা অবকাঠামো বিনিয়োগের ঘোষণা, এই ধরনের যদি কিছু করে থাকে, বাজেটে কোনো পরিবর্তন করা হয়, বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়, এতে বাজারের বিনিয়োগ বাড়ে, সূচকও বাড়ে। আবার এমন কিছু নেগেটিভ নিউজ আসতে পারে কোনো একটা সেক্টরের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটা ভ্যালুটা কমতে থাকে, তাহলে সেই সেক্টরের জন্য খারাপ হতে পারে, আবার ওভারঅল হয়তো ভালো হয়ে যেতে পারে। তবে সরকারি নীতি বা বাজেটের পরিবর্তনের জন্য এটা হয়ে থাকে। বিশ্বের বাজার যে বাজারের উপরেও কিন্তু নির্ভর করে, যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপ বা এশিয়ার বাজারগুলোর সাথে কিন্তু সংযুক্ত ভারতীয় বাজার, এটা কিন্তু একা নয়। যদি মার্কিন ডাও জোন্স আছে মার্কিনের, আর নাসদাক আছে, তো এই যে সূচকগুলো আছে এগুলোর নিচে নামে তাহলে ভারতীয় বিনিয়োগকারীরা সতর্ক হয়ে যায়, ফলে নিফটি বা সেন্সেক্স কমতে থাকে। কেননা এগুলো হচ্ছে অর্থনৈতিক দিক থেকে, যেহেতু ইউএসের মার্কেট খুবই ওয়ার্ল্ডের যে ডলার সিস্টেম সেটাই তো অর্থনীতিকে তোমার পুরো কন্ট্রোল করছে। সেখানে ডলারের দাম ওঠানামা বা সেখানকার শেয়ার ওঠানামা তার উপর ডিপেন্ড করে কিন্তু বাইরের যে সমস্ত দেশ আছে তাদের মার্কেটেও কিন্তু এটা প্রভাব ফেলে। তাহলে ডাও জোন্স বা ন্যাসডাক যদি কমতে থাকে তাহলে দেখা যায় ইন্ডিয়াতেও কমতে থাকে, যদি না খুব বেশি স্ট্রং ইকোনমিক পজিশনে থাকে। যদি খুব একটা স্ট্রং পজিশনে থাকে, কিছুদিন আগেও আমরা দেখেছিলাম 2-1 বছরের আগে যে ডাও জোন্স বা ন্যাসডাক অনেক কমতে থাকছিল, কিন্তু তখন আমাদের ইন্ডিয়ান মার্কেটের নিফটি, সেন্সেক্স উপরের দিকে যাচ্ছিল। সব মার্কেট, ওয়ার্ল্ডের সব মার্কেট তখন নামতে শুরু করেছে, কিন্তু নিফটি উঠছে। কেননা তখন ইন্ডিয়ার মার্কেট একটা বুম অবস্থায় ছিল এবং ভালো গ্রোথের দিকে যাচ্ছিল, ওই জন্য ম্যাক্সিমাম বিদেশি যে কোম্পানিগুলো ছিল তারা এখানে এসে ইনভেস্ট করছিল, যার জন্য এখানকার মার্কেটে বাড়ছিল। তাহলে ভাইস ভার্সাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্ত মার্কেটের উপরে যে প্রভাব আছে সেই প্রভাবের উপরে ইন্ডিয়ানের মার্কেটের কিন্তু প্রভাব হয়। সুদের হার বা মুদ্রাস্ফীতি এগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করে, সুদের হার বা মুদ্রাস্ফীতির উপরেও। যখন সুদের হার বাড়ায় তখন ঋণ নেওয়া খরচ সাপেক্ষ হয়ে যায়, ব্যবসায়িক লাভ কমে, তখন শেয়ার বাজারে পতন দেখা যায়। তাহলে সুদের হার যদি বেড়ে যায়, আরবিআই যদি এখন সুদের হার বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু টাকা আরবিআইয়ের কাছে চলে যায়, মার্কেটে থাকে না, ইনভেস্টমেন্ট করতে পারে না, শেয়ার বাজারে পতন দেখা যায়। সুদের হার কমলে ঠিক উল্টোটা ঘটে, বাজারে অর্থের প্রবাহ বাড়ে এবং সূচকও বেড়ে যায়।
তাহলে সুদের হার বা মুদ্রাস্ফীতির জন্য ওঠানামা করতে পারে। আর প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি বিনিয়োগকারীদের মনোভাব সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করে, কিন্তু বিনিয়োগকারীদের প্রভাব ফিয়ার গ্রিড বা ভয় লোভের মানসিকতা, যেমন কিছুদিন আগে আমরা দেখছিলাম ফোমো এফেক্ট চলছিল, ফিয়ার অফ মিসিং আউট, মানে যে শেয়ারে তুমি লাগাবে পয়সা সেই শেয়ারই উঠছিল ইন্ডিয়ান মার্কেটে। একটা টাইম গেল, যে টাইম পর সেটাকে একটা স্থির অবস্থায় চলে এলো। কেননা একটা তোমার 2020-তে যে আমাদের করোনার পিরিয়ডটা ছিল, সেই সময় শেয়ারগুলোকে এত নিচে নেমে গেছিলো যে সেখান থেকে সবাই জানতো শেয়ারগুলো তো আবার উঠবেই। যখন এই কিনতে শুরু করলো, ওই কিনতে শুরু করার পর আস্তে 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 এমনভাবে মার্কেটে টাকা ঢুকতে শুরু করলো যে প্রত্যেকটা শেয়ারের দাম বাড়তে শুরু করলো। এবার সেই যখন দেখলো মার্কেট উঠতে শুরু করছে, যে আমিও তাহলে কি এই মার্কেটের যে র্যালি সেটা পাবো না, তাহলে আমিও আমার টাকাটা ইনভেস্ট করে দিই। এই যে ভয়টা, আমি মিস করে যাব, এই ভয়ে টাকা লাগাতে শুরু করলো, সবাই টাকাতে লাগাতে শুরু করলো। দেখা গেলো সে মার্কেট যেখানে যে রিকভার করে আরও অনেক উপরে গিয়ে এখন 26,000-এ দাঁড়িয়ে গেছে। তাহলে এটা একটা ফোমো এফেক্ট বলা হয়, বিনিয়োগকারীদের মনোভাব সেন্টিমেন্ট, অবশ্যই ফিয়ার এবং গ্রিড। এটা হলো তোমার মোটামুটি সূচক ওঠানামার করার কিছু কারণ। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ পরিস্থিতি, যেমন যুদ্ধ পরিস্থিতি এলে এখন যেমন সোনার দাম, গোল্ডের দাম বেড়ে যাচ্ছে, বলা হচ্ছে যে ডলারের দিন শেষ হয়ে আসছে, মানে ম্যাক্সিমাম যে সমস্ত সেন্ট্রালাইজ ব্যাঙ্কগুলো আছে, আরবিআই হোক বা চায়নার সেন্ট্রাল ব্যাঙ্ক হোক, সমস্ত ব্যাঙ্কগুলোই কিন্তু এখন সেন্ট্রাল ব্যাঙ্কগুলো গোল্ড কিনছে, যার জন্য গোল্ডের দাম কিছু দিনের মধ্যে আমরা 50 থেকে এখন 1,20,000-এ চলে এসছে, এবং 1,30,000-এ চলে এসছে 24 ক্যারেট সোনা। দেখতেই পাচ্ছি এগুলো দাম বাড়ছে সোনার, কিন্তু শেয়ারের মার্কেটের দাম কমছে। যুদ্ধের আবহাওয়ায় কিন্তু আমরা দেখেছিলাম বেল, যারা তোমার বেল হোক বা তোমার HAL হোক, হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড বা ভারত ইলেকট্রনিক লিমিটেড, এরকম কিছু কোম্পানি ছিল। হ্যাঁ, GRSE, গার্ডেন রিচ, যেটা GRSE যে তোমার শিপ বিল্ডিং করে, এই ধরনের যে কোম্পানিগুলো ছিল, যখন ইসরায়েল গাজার যুদ্ধ বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছিল, তখন কিন্তু এই শেয়ারগুলো হু হু করে বাড়ছিল। তাহলে যুদ্ধ পরিস্থিতি হোক বা কোনো দুর্যোগ পরিস্থিতি হোক, যেমন করোনার সময় আবার শেয়ার অনেক নেমে গেছিলো, সেই ক্ষেত্রেও কিন্তু এগুলো হয়ে থাকে। তো মার্কেট সেন্টিমেন্টের ওপর ডিপেন্ড করছে। আরও কিছু জিনিস থাকে, যেমন সিজনের ওপরে, যে সমস্ত সিজনে যে সমস্ত জিনিস ওঠে তার উপরে কিন্তু চলে। যেমন ধনতেরাসের সময়, দীপাবলির সময় দেখা যায় সোনা কেনা বেচা শুরু হয় বেশি। তো সেই সময় দেখা যাচ্ছে যে সমস্ত সোনার কোম্পানি আছে, টাইটান হোক বা কল্যাণ জুয়েলার্স হোক, হ্যাঁ, এই ধরনের যে কোম্পানিগুলো আছে সেগুলোর কিন্তু শেয়ার বাড়তে থাকে। এগুলোও খেয়াল রেখে শেয়ার মার্কেটের মুভমেন্টটা দেখা যায়। তো মোটামুটি একটা ধারণা আমরা দিতে পারলাম এখানে, আশা করছি অনেকটাই আমরা শিখে গেছি কিন্তু আজকের। এরপর আসছে আমরা বাজার নিয়ন্ত্রক সেবি বা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বলা হয়, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এতক্ষণ ধরে যে আমরা সেবি করছি, তার ফুল ফর্ম হলো সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা 1992 সালে তৈরি হয়েছিল, যখন NSE তৈরি হয়েছিল তখন, সেই সালে। কাজ কী ছিল? বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া, বাজারের স্বচ্ছতা বজায় রাখা এবং প্রতারণা বা ইনসাইডার ট্রেডিং রোধ করা। বিনিয়োগকারীদের সুরক্ষাকে বাজারে প্রতারণা বা ভুল তথ্য বা ভুয়ো কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হ্যাঁ, এরকমও হয় যে ইউটিউবে কিছু ভিডিও আসছে, যে ভিডিওর মাধ্যমে বলা হচ্ছে এই কোম্পানির শেয়ারটা প্রচুর বাড়বে, তার প্রচুর ফলোয়ার আছে, সেখান থেকে প্রচুর লোক কিনছে, শেয়ারটা অনেক বেড়ে যাচ্ছে, হট করে বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে যারা নিউজটাকে বার করেছিল। তাহলে পাম্প অ্যান্ড ডাম্প বলা হয়, তারা শেয়ারের দামটাকে বাড়িয়ে দিচ্ছে, আবার শেয়ারটা বিক্রি করে দিয়ে প্রফিট নিয়ে বেরিয়ে যাচ্ছে, ফলে তার ভ্যালুটা আবার কমে যাচ্ছে। বাজারের উন্নয়ন, বাজারের স্বচ্ছতা রাখা হয়, আধুনিক ট্রেডিং ব্যবস্থার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্ম, বিনিয়োগকারীদের শিক্ষা প্রচার করা হয়। আর বাজার নিয়ন্ত্রণ কোম্পানি বা ব্রোকার, মিউচুয়াল ফান্ড, অন্যান্য আর্থিক সংস্থাগুলি কার্যক্রম এদের নজরদারিতে রাখা হয়। এবার সেবির যে তোমার বোর্ড আছে, সেবির বোর্ডে কিন্তু একজন চেয়ারম্যান থাকে, আর কেন্দ্র সরকার দ্বারা নিযুক্ত 2 জন সদস্য থাকে। RBI মেম্বার থাকে, আর কেন্দ্রীয় সংস্থা, এটা কেন্দ্রীয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 2 জন থাকবে, আর 2 জন পূর্ণকালীন সদস্য থাকে, সেটা তারা স্থায়ী হয়। এটা তোমার টোটাল এই 4 দিক থেকে লোক এসে এই সেবিটাকে রেগুলেট করে। একজন থাকে চেয়ারম্যান, 2 জন কেন্দ্রীয় সরকার প্রাপ্ত নিযুক্ত ব্যক্তি, আর RBI থেকে একজন সদস্য, আর বাকি 2 জন পূর্ণকালীন সদস্য।
সেবির গুরুত্বপূর্ণ ভূমিকা কি, আইপিও যেগুলো আসছে কোম্পানির সেগুলো নিয়ম মেনে কাজ করতে বাধ্য করা হয়। আইপিও আসছে মানে ভালো কোম্পানি বলেই যে সে 5,000 টাকা ভ্যালু দিয়ে আইপিও লঞ্চ করবে এবং হিউজ পরিমাণে প্রফিট নিয়ে বেরিয়ে যাবে, সেটাও করতে দেবে না। ভ্যালুয়েশনটা ঠিক করতে হবে, কোম্পানির ক্যাপিটালাইজেশন কেমন আছে, তার অ্যাসেট কেমন আছে, তার উপরে ডিপেন্ড করে। এইগুলোর উপরে একটা বড় ভিডিও করা যাবে, পরে আমরা আলোচনা করবো এগুলো নিয়ে। ইনসাইডার ট্রেডিং বা যেগুলো বলা হয় মানে গোপন তথ্য ফাঁস করে দেওয়া হয়, যেন তো কোনো কোম্পানির একটা ফাইন্যান্সিয়াল রেজাল্ট খুব খারাপ আসার সম্ভাবনা আছে, দিয়ে এই কোম্পানিতে যারা খুব ক্লোজ রিলেটিভ তাদেরকে সব খবর দিয়ে দিল যে কোম্পানির কিন্তু এবার রেজাল্ট খারাপ হয়েছে, তোমরা শেয়ার বিক্রি করে দাও। হয়তো কোম্পানির এই নিউজটা বাইরে আসার আগেই এরা বিক্রি করে দিয়ে প্রফিট নিয়ে বেরিয়ে গেল, আর যারা পাবলিক ছিল তারা এখানে যে ইনভেস্টমেন্ট করেছিল সেই ইনভেস্টমেন্টে তারা তো বেরোতে পারলো না, এই খবরটা জানতো না, তাহলে এটা ইনসাইডার নিউজ। তাহলে যেই এই নিউজটা বার হলো আর শেয়ারের মার্কেটের দাম কমতে থাকলো, এরা বেরোতে পারলো না, এরা লসে ঢুকে গেল। তাহলে সবাই যেন একই রকম প্ল্যাটফর্ম পায়, কারোর যেন মানে ইকুয়ালিটি যেন থাকে, ইকুইটির ক্ষেত্রে যেন ইকুয়ালিটি থাকে, সেই রকমভাবে সেবি কিন্তু এখানে নিষেধাজ্ঞা করা হোক বা যেভাবে তোমার পানিশমেন্ট হোক, যেভাবে হোক এগুলো করে থাকে, জরিমানা হয় কোম্পানির বিরুদ্ধে, অনেক সময় জরিমানা বা নিষেধাজ্ঞা জারি থাকে। সেবি কিন্তু সেই ধরনের আইপিও যদি আসে সেটা বন্ধও করে দিতে পারে। সেবি ভারতের শেয়ারের বাজারের নিরাপত্তার প্রতীক বলা হয়, এটি বিনিয়োগকারীদের আস্থা রক্ষা করে এবং বাজারকে ন্যায্য, কার্যকর ও আধুনিক রাখে। সেবি ছাড়া বাজারে অরাজক ও অবিশ্বস্ত হয়ে পড়তো। এরপরে হচ্ছে আমাদের হাউ টু স্টার্ট ইনভেস্টিং ইন শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে যদি আমরা মার্কেটে বিনিয়োগ করতে চাই, যদি আমরা ইনভেস্টমেন্ট করতে চাই, তাহলে কয়েকটি প্রয়োজনীয় ধাপ আছে। প্রথম ধাপে আমাদের দরকার হবে অ্যাকাউন্ট খুলতে হবে, ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে হবে। ডিমার্ট অ্যাকাউন্টে তোমরা যখনই খুলবে একটা ট্রেডিং অ্যাকাউন্ট বের হবে, ডিমার্ট অ্যাকাউন্ট থেকে ইলেকট্রনিকভাবেই সংরক্ষিত থাকবে, যা তোমার শেয়ারে ইলেকট্রনিকভাবে সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে তুমি বাই এবং সেল ক্রিয়েট করতে পারবে। ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, ডিমার্ট অ্যাকাউন্ট হয়ে গেল, মানে ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। সেখান থেকে তুমি তার আগে তুমি এই ওপেন ডিমার্ট অ্যাকাউন্ট করার আগে ব্রোকার সিলেকশন করতে পারো, যেমন জিরোদা, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, আপ স্টকস, মিরা অ্যাসেট, অনেক কিছু আছে এরকম তোমার ব্রোকার। সেইগুলোকে তুমি সিলেক্ট করলে যে কোনো একটা, যেটা তোমার সুবিধা মনে হলো, এবং যেখানে তুমি কম খরচে কম ব্রোকারে দিয়ে ট্রেডিং করতে পারবে, সেরকম কিছু তোমাকে আগে এই অ্যাপগুলোকে লঞ্চ তোমার ফোনে এটাকে আগে ইনস্টল করতে হবে। তারপরে তুমি সেখান থেকে বাই করতে পারবে শেয়ার। তারপর পোর্টফোলিওকে তুমি মনিটর করতে পারবে, কখন তোমার সেল করা দরকার, প্রফিট করে বেরিয়ে যাওয়া দরকার, কখন লসে ঢুকে যাচ্ছে তোমার স্টপ লস দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে পারো তোমার ক্যাপিটালকে বাঁচানোর জন্য। রিসার্চ করে অবশ্যই শেয়ার কিনতে হবে এবং পোর্টফোলিও নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। তার আগে কি তোমার এই অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক্স, এইচডিএফসি সিকিউরিটি বা গ্রো বা জিরোতাতে যে তুমি অ্যাকাউন্ট খুলছো, সেখানে তোমাকে কেওয়াইসি এবং ভেরিফিকেশন দরকার হয়। প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সিগনেচার আপলোড করে কেওয়াইসি করতে হবে, সম্পূর্ণ করে করতে হবে, এবং এটি অনলাইনের মাধ্যমেই করতে হবে, যেটাতে তোমার আধার লিঙ্ক করা ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার দিয়ে করতে হবে। এবং একজন নির্ভরযোগ্য স্টক ব্রোকার নির্বাচন করা অবশ্যই গুরুত্বপূর্ণ। বাজারে তোমার পক্ষে থেকে লেনদেন করে এবং সেবিতে নিবন্ধিত থাকে এরকম কোনো স্টক ব্রোকারকে নিতে হবে। এই জিরোদা বলো, গ্রো বলো, সবচেয়ে বেশি এখন জিরোদা চলে, যেহেতু এদের ব্রোকারেজ চার্জটা কম। শেয়ার নির্বাচন এবং গবেষণা। বিনিয়োগের আগে প্রতিটি কোম্পানির ফান্ডামেন্টাল প্রফিট লস স্টেটমেন্ট বা পাস্ট পারফরমেন্স বিশ্লেষণ করতে হয়। এটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিস। কোম্পানি কেমন চলছে, তার প্রফিট লস কেমন, পাস্ট পারফরমেন্স কেমন, এগুলো দেখতে হবে। আর স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের জন্য, মানে অল্প সময়ের জন্য, হ্যাঁ সে হতে পারে 2 সপ্তাহ, হতে পারে 4 সপ্তাহ, হতে পারে 2 মাস, হতে পারে 4 মাস, হতে পারে বা 6 মাস হতে পারে। এগুলো তোমার স্বল্পমেয়াদী ট্রেডিং করার জন্য টেকনিক্যাল অ্যানালিসিস দরকার। যেমন তোমার ওয়ারেন বাফেটের যদি কথা বলি, তিনি কিন্তু কোনো টেক কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেননি কোনোদিনই, কিন্তু একটা সময় এসে যখন দেখলো অ্যাপেল যখন লঞ্চ হলো আইপিও, তখন অ্যাপেলের একটা হিউজ পরিমাণ শেয়ার কিন্তু তিনি কিনে নিলেন। তার মানে তিনি অনেক কিছুই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছেন, করে দেখেছেন কোনো টেক কোম্পানিতেই ইনভেস্ট করার মতো জায়গা নেই। তখন যিনি দেখলেন যে অ্যাপেল যখন এরকম একটা প্রোডাক্ট তৈরি করেছে যেটা খুবই লোভনীয় একটা প্রোডাক্ট এবং সেটা
সেটাই ফিউচার হতে চলেছে, তখন গিয়ে কিন্তু তিনি এখানে ইনভেস্টমেন্ট করেছে। এই জন্য বলা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা দরকার খুবই। টেকনিক্যাল অ্যানালাইসিস করে তুমি কিছু সময়ের জন্য প্রফিট লস করে বেরিয়ে যেতে পারবে, স্টক লস হিট হয়ে গেল, তুমি বেরিয়ে গেলে। আবার তোমার দেখা গেল যদি ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারো তাহলে তুমি কিন্তু অল্প সময়ে প্রচুর গেইন করতে পারবে। যাদের কম ক্যাপিটাল আছে তাদেরকে এই টেকনিক্যাল অ্যানালাইসিস অবশ্যই শেখা দরকার, এবং সেখান থেকে তাদেরকে কিন্তু যে ক্যাপিটালটা আছে সেটাকে গ্রো করার সুযোগ রাখতে হবে। বড় অ্যামাউন্টে যারা করবে তাদের কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা বেশি করে জানতে হবে, তারপর সেখানে আস্তে 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 করে শেয়ার কিনতে হবে। এবার বিনিয়োগ যেটা করা হলো সেটাকে সবসময় পর্যবেক্ষণ করতে হবে। কখনো দেখা যাচ্ছে যে শেয়ারের দাম কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে? যে আমার পোর্টফোলিওতে কতগুলো, পোর্টফোলিও বলতে আমরা হয়তো 10টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলাম, তাহলে ওই 10টা কোম্পানি আমার ওই ট্রেডিং অ্যাকাউন্টের এক জায়গায় থেকে যাবে, এবং সেখানে আমরা দেখতে পাবো প্রতিদিনের মতিগতি, উঠছে না কমছে, লাভ হচ্ছে না প্রফিট হচ্ছে, সেটা দেখতে পাবো। সেই কোম্পানিগুলো একটা লিস্ট আকারে তোমার ট্রেডিং অ্যাকাউন্টে থেকে যাবে, সেইগুলো হচ্ছে তোমার পোর্টফোলিও। এই পোর্টফোলিও থেকে তুমি বুঝবে যে হ্যাঁ এটা আমার বাড়ছে, এটা আমার কমছে, এটা কিন্তু তখন এবার তোমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস ঢোকা উচিত যে এটা কি কোনো নিউজ আছে কি এমন কোনো যার জন্য এটা কমছে, অথবা কোনো খারাপ পারফরমেন্সের জন্য এটা কমে যাচ্ছে, তখন তুমি স্টপ লস নিয়ে এটা বেরিয়ে গেলে। এটা দেখা যাচ্ছে বাড়তেই আছে, একটা টাইম পর তুমি হয়তো 50%, 60% বা ডবল হয়ে গেল টাকা, তখন তুমি বেরিয়েও যেতে পারো। আর যদি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য করে থাকো, যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে এটা বোঝা গেলো যেটা অনেক উপরে যাবে এক সময়, যেমন 50 টাকায় চলে এলো আমাদের যে জোম্যাটো, 50 টাকায় নেমে গেছিলো, সেই জোম্যাটো এখন 400, 450 এরকম জায়গায় চলে এসছে। তার মানে যে 50 টাকা লাগিয়েছিল তার অ্যামাউন্ট কিন্তু এখন 9 গুণ হয়ে গেছে, 9 টাইমস হয়ে গেছে। তাহলে এইভাবে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে স্টক সিলেকশন করতে হবে যার ভবিষ্যৎ আছে। তুমি এটা যখন বাইরে বেরোনোর সময় বিভিন্ন যে রাস্তার পাশে বিভিন্ন কোম্পানিগুলো যে খুলছে দিনের পর দিন তুমি দেখতেই পাবে। কোথাও ধরো মেড প্লাস খুলেছে, কোথাও হয়তো অ্যাপোলো ফার্মেসি খুলেছে, তো যখন দেখবে কোথাও কল্যাণী জুয়েলার্স খুলেছে, হ্যাঁ এক একটা মফস্বলে গিয়েও দেখবে কল্যাণ জুয়েলার্স করছে, তার মানে সে এক্সপানশন করছে, তার বিজনেস বাড়ছে, গ্রো করছে, তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ। তুমি যখন বাজার করতে যাচ্ছ, বাজার করতে গেলে দেখবে তুমি কিছু জিনিস আছে যেগুলো সবসময় চোখে পড়ছে, তাহলে ভাববে যে এই কোম্পানিগুলো কোথায়, কোন কোম্পানি, মানে এই প্রোডাক্টটা কোন কোম্পানির। যেমন সানরাইজ গুঁড়ো মশলা যদি আমরা দেখি তাহলে দেখা গেল সেটি আইটিসি কোম্পানির, তাহলে আইটিসি কোম্পানির যে প্রোডাক্ট সেগুলো বেশি বাজারে বিক্রি হচ্ছে। ক্যাচ লবণ কিনলে, একটা ক্যাচ লবণ দেখলে কোথায়, এটা টাটা থেকে উৎপন্ন হচ্ছে, তাহলে টাটার যে প্রোডাক্টগুলো আছে কনজিউমার প্রোডাক্ট, তাহলে তোমাকে কোম্পানির নামটা জেনে নিতে হবে। টাটার তো অনেক কোম্পানি আছে, তাহলে ওর মধ্যে কোন কোম্পানিটা ভালো কোম্পানি চলছে, তাহলে সেই কোম্পানিতে তুমি তোমার আশেপাশে দেখেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারো, আনলেস তুমি যদি ফান্ডামেন্টালটা ভালোভাবে জেনে না থাকো। যদি ফান্ডামেন্টাল ভালো বোঝো তাহলে তো সব কিছু মিটেই গেল, তার যে ফাইন্যান্সিয়াল আছে সেগুলো দেখে তুমি বুঝবে, এবং সেই হিসেবে তুমি স্টক সিলেকশন করে এখানে ইনভেস্টমেন্ট করবে। তবে একটা সতর্কতা কতগুলো বলে দিই, কখনো ধার করে বিনিয়োগ করবে না, কখনো গুজব বা টিপস শুনে শেয়ার কিনবে না, আর বাজারে পতন হলে আতঙ্কিত হয়ে বিক্রি করবে না। সতর্কতা বা পরামর্শ এইগুলোই। অবশ্যই কোনো টিপস নিয়ে বিনিয়োগ করবে না, কখনোই না। একদিনে ধনী হওয়ার চেষ্টা করবে না, কোনো দিনই না। একদিনে ধনী হওয়ার চেষ্টা করলে তোমার যা ক্যাপিটাল আছে সেগুলো কিন্তু শূন্য নেমে যেতে পারে। হ্যাঁ, তুমি একদিনে বড় হওয়ার জন্য তুমি ইন্ডেক্স ফান্ডে তুমি অপশনে চলে গেলে, ধরো তোমার নিফটির যে অপশন আছে সেই অপশনে চলে গেলে, সেই অপশনে তুমি অর্ডার দিলে এবং সেটি এমনভাবে তোমার কমতে শুরু করলো যে তুমি বেরোতেই পারলে না, 1 ঘন্টায় 2 লাখ তোমার লস হয়ে চলে যেতে পারে। তুমি যেমন ইনভেস্টমেন্ট করবে সেরকম ইনভেস্টমেন্টে তোমার ক্ষতি হতে পারে। তো এই ধরনের রিস্কি খেলা একেবারেই মানে প্রথম দিকে উচিত নয়। যদি তুমি ইনভেস্টমেন্ট করো, আস্তে 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 শেখো, 5 বছর পরে যে চেষ্টা করে দেখতে পারো, তাও 10,000, 5,000 এইসব মিনিমাম টাকা নিয়ে দেখতে পারো যে অপশান তোমার জন্য ঠিকঠাক হচ্ছে কি না। মিনিমাম 5 বছর অপশনে যাবে না, গেলে কিন্তু যা তোমার আছে সব কিন্তু চলে যাবে।
বারবার আমি একই কথা বলছি, এটা অবশ্যই মনে রাখবে, 5 বছর কিন্তু তোমরা অপশনে যাবে না। তাহলে আজকে আমরা যে সমস্ত তথ্যগুলো জানলাম, যে ক্লাসগুলো করলাম, তার এবার আমরা একটা ছোট করে আমরা উপসংহার দিয়ে দিই যে অর্থনীতি, শেয়ার মার্কেট হলো অর্থনীতির একটা আয়না। এনএসসি বিএসসি হলো দেশের দুটি প্রধান এক্সচেঞ্জ এবং সেন্সেক্স এবং নিফটি বাজারের মেজাজ নির্দেশ করে। বুদ্ধিমত্তার সাথে ধৈর্য ধরে যদি বিনিয়োগ করো তাহলে সফলতার চাবিকাঠি তোমার কাছে থাকবে। বলা হচ্ছে শেয়ার মার্কেট কিন্তু ধনীদের ক্লাব নয়, মানে তোমার টাকা থাকলেও টাকা নিয়ে ক্লাবে চলে গেলে আরও টাকা ইনকাম করে নিয়ে চলে, সেরকম কিছু নয়। এটা হলো বুদ্ধিমানদের যুদ্ধক্ষেত্র। যারা ইন্টেলিজেন্ট, যাদের বুদ্ধি আছে, তাদের এটি যুদ্ধক্ষেত্র, অয়ার্জন। ঠিক আছে, সে তুমি 10,000 টাকা নিয়েও 10 কোটি টাকা করতে পারো, আবার কেউ 10 কোটি নিয়ে সে শূন্য হাতে ফিরে আসতে পারে। এটা কিন্তু শেয়ার মার্কেটে সম্ভব। তাহলে টাকা থাকলেই এটা কিন্তু কোনোদিনই ভাববে না যে তুমি আরও বেশি টাকা করতে পারবে। এখানে তোমাকে বুদ্ধিমান হতে হবে। দীর্ঘমেয়াদী সাফল্যের পথই হলো আসল পথ। তাহলে ইনভেস্ট করবে ওয়াইজলি, তাহলেই তুমি গ্রো করবে স্টেডিলি। উঠতে থাকবে মার্কেট, তোমার বুল রানও আস্তে আস্তে উঠতে থাকবে। এইভাবেই প্রফিটের রাজ্যে তুমি ঢুকতে পারবে। দীর্ঘমেয়াদী সাফল্যের পথ, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখবে, কম্পাউন্ডিংয়ের শক্তিকে কাজে লাগাবে। কম্পাউন্ডিং কি এটা সম্পর্কে আমরা বোঝাবো। কম্পাউন্ডিং ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। 7 ওয়ান্ডার আমরা তো জানি কি, যেগুলো আছে, যার মধ্যে তাজমহল আছে, বলা হয় কম্পাউন্ডিং ইন্টারেস্ট হচ্ছে 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। কেন বলা হয় সেগুলো আমরা পরে একটি ক্লাসে সম্পূর্ণভাবে বোঝাবো। আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে, ফাইন্যান্সিয়াল গোল প্ল্যান তৈরি করতে হবে, ধৈর্য বা আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়মিত বিশ্লেষণ করতে হবে, তারপর তোমার শিক্ষায় বিনিয়োগ করতে হবে। নিজেকে বই পড়ো, নিউজ বিশ্লেষণ করো, আর্থিক শিক্ষা অর্জন করো। জ্ঞানই ঝুঁকি কমায়, যত জ্ঞান বাড়াবে তত ঝুঁকি কমাবে, রিস্ক কমাবে। শৃঙ্খলা বজায় রাখতে হবে, হঠাৎ সিদ্ধান্ত নিলে হবে না। পরিকল্পিত নিয়মিত বিনিয়োগ বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটা বলা হয় এসআইপি, এই সম্পর্কেও আমরা পরে ভিডিও নিয়ে আসবো। ধীরে ধীরে বড় সম্পদ তৈরি করা যায়। দীর্ঘমেয়াদী সাফল্যের গোপন রহস্য হচ্ছে রাইট নলেজ, দেন রাইট স্ট্র্যাটেজি, দেন রাইট অ্যাটিটিউড। এইগুলো নিয়েই তৈরি হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন। মনে রাখবে, ওয়েলথ ক্রিয়েশন। সো আজকে ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু শেখালাম। শেয়ার বাজারে জেতার একমাত্র উপায় সময় ও ধারাবাহিকতা। যে ব্যক্তি ধারাবাহিকভাবে শেখে এবং ধৈর্য ধরে বিনিয়োগ করে, সেই কিন্তু শেষ পর্যন্ত সাফল্য তার হাতেই আসে। তো আজকে এই পর্যন্তই। আগামী দিনে আমরা আবার বেসিকের উপরে ক্লাস নিয়ে আসবো, প্লাস টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে ক্লাস নিয়ে আসবো। টেকনিক্যাল অ্যানালিসিস শেখাবো আমরা, ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেখাবো। আর তার সাথে আমরা প্রত্যেক সপ্তাহে একটি বা দুটি আমরা স্টক নিয়ে আসবো, যেগুলো তোমার ব্রেকআউট স্টক, যেখানে ইনভেস্টমেন্ট করলে সম্ভাবনা থাকবে যে এখান থেকে আমরা প্রফিট করতে পারবো। সেগুলো এডুকেশনাল পারপাসের ভিডিও, কীভাবে সেগুলোকে তোমরা সিলেক্ট করবে, কীভাবে ইনভেস্টমেন্ট করবে, তার উপরে আমরা ভিডিও দেব। তো এই 4 ভাগে যে আমরা ভাগ করে ভিডিও দিচ্ছি, বেসিক, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং স্টক সিলেকশন, ব্রেকআউট সিলেকশন, এই পুরো প্যাকেজটাই যদি কেউ কমপ্লিট করে আস্তে আস্তে শিখতে থাকে আমাদের চ্যানেলের সাথে, সেও কিন্তু গ্রো করতে থাকবে। সেই জন্যই বলছি তোমরা সাবস্ক্রিপশন করতে ভুলবে না, আর অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে যাবেন, তাহলে আমাদেরও ভালো লাগবে আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসার জন্য, যেগুলো ফ্রুটফুল হবে। আর যদি কারো কোনো শেয়ার বা স্টকের উপরে যদি জানার ইচ্ছা থাকে, স্যার এটার উপরে একটা ভিডিও বানান, কী ভবিষ্যৎ হতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে ভিডিওগুলো আমরা করছি এগুলো কেমন হচ্ছে, সেগুলো আমাদের একটা অবশ্যই ফিডব্যাক দেবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এটা কিন্তু আমাদের এপিসোড 1 ছিল, বেসিকের এপিসোড 1। এরপর টেকনিক্যালের এপিসোড 1 আসবে, তারপরে ফান্ডামেন্টালের এপিসোড 1 আসবে, আর স্টক সিলেকশন তো উইকলি আসতেই থাকবে। তো আমরা 4টে প্লেলিস্টে আমরা ভাগ করে দেবো। তোমাদের যখন যেটা জানার দরকার, তুমি কোন পজিশনে আছো সেই পজিশন থেকে, কেউ হয়তো বেসিকটা জানে, টেকনিক্যাল জানে না, টেকনিক্যালে ঢুকে গেলে,
কেউ টেকনিক্যাল জানে, ফান্ডামেন্টাল জানে না, ফান্ডামেন্টালে ঢুকে গেলে কারোর শুধু স্টক ব্রেকআউট স্টক দরকার, সেগুলো শেখা দরকার, সেগুলোর উপরে ইনভেস্ট করবে, তাহলে সেগুলো এখানে পেয়ে যাবে। তো মোটামুটি এটা একটা ফুল প্যাকেজ তোমাদের থাকছে। সো আজকে এই পর্যন্তই থাক, আগামীকাল দেখা হচ্ছে, আগামী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে জুড়ে থাকার জন্য। অবশ্যই এক্সপ্রেস বুল বাংলাতে একটি সাবস্ক্রিপশন করে যাবেন।